শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে পার্ক সার্কাসের বাসিন্দা। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সুপ্রতিম, আমার বাড়ি পার্ক সার্কাসে। আজকে যে ঘটনা লিখে পাঠালাম সেটা আজ থেকে প্রায় 7-8 মাস আগের ঘটনা। তো প্রথমে বলে রাখি, আমার বাড়িতে হচ্ছে 3 জন মেম্বার আমরা, আমি, বাবা, মা। এবার বাবার যেহেতু রেলওয়েজে কাজ করেন, তো তাকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া পড়ে এবং তিনি বাড়িতে খুব কমই থাকে আর কি। হ্যাঁ, বেশিরভাগ সময়টা তিনি বাইরেই থাকেন। তো আমার যে দিদা, আমার মায়ের মা, তার শরীরটা খারাপ হওয়ার কারণে মা তাকে আমাদের বাড়িতেই রাখে বর্তমানে, মানে ওই সময়টা রাখতো আর কি। দিদার দেখভাল করার কেউ ছিল না, তো সেই জন্য দিদা মায়ের কাছেই থাকতো আর কি, আমাদের কাছে আর কি। তো একবার কি হয়, আমার যে মাসি রয়েছে, মাসির ছেলের জন্মদিন ছিল, বড় করে বেশ হয়েছিল। তো সেখানে আমি গেছিলাম, সেখানে আমার মাও ইনভাইটেড ছিল এবং দিদা তো ইনভাইটেড ছিলই আর কি। এবার যেহেতু দিদার ওরকম শরীর খারাপ, তো সেদিনকে মা আর দিদা কেউই যেতে পারেনি, তো আমি একাই গেছিলাম। এবার অনেকদিন পর অনেক সব কাজিনের সাথে দেখা হয়েছে, তা বন্ধুবান্ধব কাজিন সবাই রয়েছে। হ্যাঁ, তো আমার কি হয়, বাড়ি ফিরতে লেট হয়ে গেছিলো, মানে ওখান থেকে বেরোতে আমার লেট হয়ে যায়। তো মা বেরোনোর আগেই মাসি বলেছিল যে তো মায়ের জন্য খাবারটা নিয়ে যাস, আর মনে করে খাবারের ওপরে কিন্তু লঙ্কা আর নুন নিয়ে নিবি, ওটা কিন্তু ভুলবি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তারপর আমি বেশ অনেকক্ষণ পরেই বেরিয়েছিলাম। আমি যখন বেরিয়েছিলাম প্রায় 12টার কাছাকাছি হবে, ওরকম সময় আমি বেরিয়েছিলাম। আমি বাইক নিয়ে গেছিলাম আর কি, আমার নিজের বাইক। তো যে আমাদের বাড়ি থেকে যেখানে হয়েছে, প্রথমত আমার মাসির বাড়ি তো খুবই কাছে আমার বাড়ি থেকে, আর যে অনুষ্ঠান বাড়িতে আর কি হয়েছে সেটাও আমার বাড়ি থেকে কাছেই, খুব একটা দূরে নয়। তো আমি যে রাস্তা দিয়ে আসবো, সেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে আছে, মানে একটা জায়গা অবধি আসার পর দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা রাস্তা চলে যাচ্ছে একবারেই শর্টকাট, যেটা একদম সোজা গেলে মেন রোডে পড়ে, মেন রোড ক্রস করলেই আমার বাড়ি। আর একটা রাস্তা পড়ে যাচ্ছে, একটু ঘুরে ফিরে যেতে হয়, কিন্তু ওই রাস্তাটা ঘুরে গিয়ে একটু মেন রোডে ওঠে, তারপরে মেন রোডটা ক্রস করে আমার বাড়ি। যে রাস্তার শর্টকাট, যে রাস্তাটা যেটা একদম সোজা গিয়ে শর্টকাট মেন রোডে ওঠে, সেই রাস্তাটা কিন্তু একটা কবরখানার আন্ডারে, মানে রাস্তার মধ্যেই, মানে রাস্তার সাইডেই একটা কবরখানা রয়েছে এবং জায়গাটা নিয়ে অনেক ভুতুড়ে জিনিসপত্র রটানো হয়েছে। মানে লোকেরা বলে নাকি ওখানে রাত হলে নাকি অনেকে অনেক কিছু দেখেছে, ফিল করেছে, এইসব ব্যাপার, এরকম সব ব্যাপার সব রটানো আছে আর কি। তো আমি যেহেতু অত রাত হয়ে গেছে, মায়ের খাবার আমার সাথে, এবার আমি না গেলে মা খেতেও পারবে না, সেই জন্য আমি কী করলাম, অত কিছু না ভেবে আমি শর্টকাট রাস্তাটা নিয়ে নিলাম। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, খুব জোরে হলে 5 মিনিটের রাস্তা, একটা লম্বা রাস্তাটা ক্রস করলেই মেন রোড, 5 মিনিটের খুব একটা রাস্তা বাইকে করে। তো আমি যাচ্ছি, আমি দেখলাম যে পুরো রাস্তাটা যাওয়ার পরে আমি আবার কিন্তু ওই যেখান দিয়ে আমি শুরু করেছিলাম সেখানে আবার এসে গেলাম। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি আবার চলছি, আবার দেখলাম 2 সেকেন্ডবার আমি আবার ওই একই জায়গায় চলে এলাম। মানে পরপর দুবার এরকম আমার সাথে হলো। এবার প্রায় 15 থেকে 20 মিনিট আমি ওরকম করে ঘুরেছি, তাও বেশিই হবে। হ্যাঁ, আমি একই রাস্তার মধ্যে বারবার করে পাক খাচ্ছি। আমি মেন রোডে আর উঠতে পারছি না। মেন রোড আমার থেকে, আমি দেখতে পাচ্ছি আমার মেন রোড আমার সামনে, তারপরেও কিন্তু আমি ওই একবারে যেখান থেকে স্টার্ট করেছিলাম, যেখানে দাঁড়িয়ে আমি ডিসিশন নিয়েছিলাম যে কোন রাস্তা ধরে যাব, সেখানে আমি আবার চলে আসছি একদম পুরো শুরুর পয়েন্টে। তো এই জিনিসটা আমাকে খুব অবাক লাগছিল যে এটা কী করে সম্ভব। এবার সেই সময় আমি একটু ভূতে ভয় পাই, একটু না ভালোই ভয় পাই। তো তখন কিন্তু আমার মাথায় ভুলভাল চিন্তাভাবনায় আসতে লাগছিল। তার মানে কি জায়গাটা সত্যিকারের ভুতুড়ে? আমার সাথেও কি কিছু হবে? এই জিনিসপত্রগুলো আমার মাথায় আসতে লাগছিল। এইবার তখন আমি 5 নাম্বার যখন হয়ে যায়, 5 বার যখন আমি রাউন্ড মারি একই জায়গায়, তারপর আমি দাঁড়াই। দাঁড়ানোর পর আমি ভাবতে লাগছি যে আমি কি কোনো ভুল করছি, নাকি যেটা হচ্ছে সেটা অন্য কিছু। তখনই আমার ফোনে মায়ের ফোন আসে। মা বলছে, "তুই কোথায়? তুই না এলে তো আমি খেতে পারবো না, না খেলে তো আমি শুতেও পারবো না। কালকে আমাকে তোর দিদাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে। কোথায় তুই?" এইসব বলছে। আমি বললাম যে, মাকে আমি তখন কিছু বলিনি। মাকে আমি বললাম যে, "দাঁড়াও, আমি আসছি, আমি রাস্তাতেই আছি।" তখন মা আমাকে বলে, "তাড়াতাড়ি আয়।" এরকম করে বলে ফোনটা রেখে দেয়। তো আমি কি করলাম, বাইকটা স্টার্ট দিতেই যাব। এবার আমি আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছিলাম না এতক্ষণ ধরে যে কাউকে একটা জিজ্ঞেস করবো,
ঠিক আছে, যে কোথায় কি করে যাব না যাব। এবার জিনিসটা কাউকে জিজ্ঞেস করাতেও একটা বোকামি হবে, কারণ একটা সোজা রাস্তা, সে সোজা কোনো ডান দিক বাদিক কোনো গলিগালা কিছু নেই, সোজা রাস্তা একদম গেলেই মেন রোড। তো এই জিনিসটা আমি কাকে এবার জিজ্ঞেস করবো, তাই না? জিজ্ঞেস করলেও খিল্লি হয়ে যাবে আমার, সেজন্য আমি কাউকে জিজ্ঞেস করা দূর, জিজ্ঞেস করার মতো কাউকে পাচ্ছিলামও না। একটা নর্মাল কোনো রাস্তা কুকুর বিড়ালও আমি দেখতে পাচ্ছিলাম না। তখনই আমি দেখলাম যে মেন রোডের দিক দিয়েই একটা লোক সাইকেল চালিয়ে আসছে। আমি দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, তো লোকটা এসে আমার পাশে দাঁড়ালো। আমি দেখলাম তিনি একটা শাল গায়ে দিয়ে রয়েছে। হ্যাঁ, ঠান্ডার সময় ছিল। শাল গায়ে দিয়ে রয়েছে। এবার তার শালের ভেতরে কী পরে রয়েছে সেটা তো দেখা যাচ্ছিল না, কিন্তু তিনি যে নিচে একটা পায়জামা পরেছিল সাদা রঙের, সেটা বোঝা যাচ্ছিল। সাইকেলে ছিলেন তিনি, এবং একটা ওই বাদামি রঙের একটা শাল গায়ে জড়ানো ছিল, এবং শালটা দিয়ে তার মাথাটাও ঢাকা ছিল, এবং হাফ মুখ সেটাও কিন্তু ঢাকা ছিল। তিনি দাঁড়িয়েই আমাকে প্রথম কথা জিজ্ঞেস করে যে, রাস্তা হারিয়ে গেছো? আমি না থতমত খেয়ে যাই। আপনি কি, মানে মনে মনে ভাবছিলাম যে আপনি কি করে জানলেন? আমি তো আপনাকে কিছু বলিনি। আমি তো অনেক অনেক কারণের জন্য আমি দাঁড়াতে পারি। আমার শরীর খারাপ লাগতে পারে, আমার গাড়ি খারাপ হয়ে যেতে পারে। তাহলে আপনি কি করে এটাই প্রথমে বললেন যে আমি রাস্তা হারিয়ে ফেলেছি? এই জিনিসটা আমার খুব খটকা লাগে। প্রথমেই আমার খটকা লেগে যায়। তারপরে আমি করে বলতে লাগলাম, হ্যাঁ ওই আর কি, বুঝতে পারছি না। তখন তিনি আবার বলে যে, একই রাস্তায় বারবার যাচ্ছ নাকি? এই জিনিসটা শোনার পরে আমার ঘাম ছুটে যায়। আমার তখন বুঝতে পারছিলাম না যে ইনি কি মানুষ নাকি অন্য কিছু। ইনি এত কিছু কী করে জানলো? তখন আমি একবারেই হ্যাঁ বলে দিই। তারপর তিনি কি বলে যে, বিয়েবাড়ি থেকে ফিরেছো, হাতে কি খাবার? আমার আর কিছু বলার নেই তখন তারপর আমার কিছু বলার আগে তিনি বলে যে, নুন আর লঙ্কা নিয়েছিলে? হ্যাঁ, খাবারের ওপরে। তখন আমার টনকটা নড়ে। তখন আমি বুঝতে পারি যে কেন এই জিনিসগুলো হচ্ছে, কেন মাসি আমায় বলেছিল। তখন আমি বলি যে না, নিইনি। তখন তিনি বলে যে, বুঝতে পেরেছি, চলো তোমায় আমি এগিয়ে দিই। তখন আমি তাকে বলি যে, আপনি আবার ওদিকে যাবেন? আমি তো ওদিক থেকে এলেন, রাত হয়েছে, আপনি বাড়ি যান, আমার সমস্যা হবে না, আমি চলে যাবো। তখন তিনি বলছে যে, এতক্ষণ ধরে তো চেষ্টা করলে, পারলে কি? অনেকক্ষণ ধরে তো ঘুরছো একই রাস্তায়। তখন আমি তাকে জিজ্ঞেস করব যে আপনি কি করে জানলেন, কিন্তু এটা জিজ্ঞেস করার মতো সাহস আমার আর হলো না। হ্যাঁ, তখন আমি বললাম যে, আপনি আরও কষ্ট করে যাবেন, আমার তো বাইক রয়েছে। তখন তিনি বললেন যে, আস্তে চালাবে, কি আছে? তখন তিনি সাইকেলটা ঘোরালো, ঘুরিয়ে তিনি সাইকেল চালাচ্ছে, আর আমি তার সাথেই পাশে বাইক চালিয়ে যাচ্ছি, আস্তে আস্তে চালাচ্ছিলাম। তো তিনি কিন্তু রাস্তায় যাওয়ার সময় কোনো কথাবার্তা কিছু বলেনি। হ্যাঁ, শুধু যখন আমি মেন রোডে উঠে গেলাম, আমার দেখলাম যে 2 মিনিট লাগলো আমার ওই জায়গা থেকে, যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মেন রোড অবধি যেতে আমার মাত্র 2 মিনিট লাগলো ওই লোকটার সাথে। তো মেন রোডে ওঠার পরে তিনি আমাকে একটাই কথা বললো যে, রাতেরবেলা যখনই খাবার নিয়ে কোথাও যাবে, অবশ্যই নুন আর লঙ্কা নিয়ে নেবে। এই বলে তিনি সাইকেলটা ঘোরালে। এবার আমি যে তাকে বলবো যে ধন্যবাদ, অনেক সাহায্য করলেন, এটা বলার জন্য আমি যখনই আমার মাথাটা ঘোরাই পেছনের দিকে, দেখি সেখানে কেউ নেই, আশেপাশে কেউ কোথাও নেই। আমি বাইক থেকে নামার পরে আমি একটু এদিক ওদিক দেখলাম যে কোথায় গেল, কোথাও কিচ্ছু নেই, একবারে শূন্য। আমি জিনিসটা মারাত্মক ভয় লেগে যায়। এটা কে ছিলেন? আমি সঙ্গে করে বাইকে উঠি, রাস্তা পার করে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসি। বাড়িতে আসার পরেই খাবারটা নামিয়ে মাকে সব কিছু বলি। মাকে বলার সঙ্গে মা একটা ঠাকুরের কাছ থেকে ফুল এনে আমার মাথায় ঠেকিয়ে দেয়। তারপর আমি শুতে যাই। শোয়ার পরে কিন্তু আমার ঘুম নেই এক ফোঁটাও চোখে। আমি মাথায় খালি চোখে, মানে একটাই জিনিস আমার চোখের সামনে ভেসে আসছে, সেটা হচ্ছে ওই লোকটা। বারবার খালি একটা জিনিস আমি ওই লোকটার যে দৃশ্যটা, মানে লোকটা আসার পরে যে দৃশ্যটা হয়েছে, সেই দৃশ্যটাই কিন্তু আমি বারবার করে দেখতে লাগছিলাম। যখনই চোখ বন্ধ করছে আমার চোখের সামনে ওই জিনিসটাই ভেসে আসছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি, শুধু ওই জিনিসটা দেখে যাচ্ছিলাম। ঠিক আছে, এমনিতে কোনো ভয়ের কিছু দেখিনি, শুধু ওই জিনিসটা দেখছিলাম। তো তারপরে 2 দিন পর আমার বন্ধু, তার নাম হচ্ছে সূর্য, আমার ছোটোবেলার বন্ধু। হ্যাঁ, সে আমাকে ফোন করে বলে যে তার দাদু মারা গেছে, প্রায় বেশ কয়েকদিন হয়েছে, 9-10 দিন হয়ে গেছে। হ্যাঁ, তো 2 দিন পর তার ঘাট কাজ, তো সে চাইছে আমি তার সঙ্গে গিয়ে থাকি, এবং ঘাট কাজ এবং মৎস্যমুখী দুটোই তাদের বাড়িতেই
থাকি আর কি। তো আমি তখন তাকে বললাম যে তোর দাদু মারা গেছে, তুই আমাকে এতদিন পরে বললি? কারণ ওর বাড়িতে ও আর ওর বাবা ছাড়া ও দাদুই ছিল। ও মা নেই, ছোটোবেলায় মা মারা গেছে। এবার বাবা যেহেতু অফিসে যেতেন, তো সেজন্য ও কিন্তু ছোটোবেলা থেকে দাদুর কাছেই মানুষ, মানে ঠাকুর দাদা আর কি, দাদুর কাছেই মানুষ। এবার যেহেতু আমি ওর ছোটোবেলায় বন্ধু, আমি ছোটোবেলায় ওর বাড়িতে যেতাম, তো দাদু কিন্তু আমাকেও বেশ ভালোবাসতো, মানে খুবই ভালোবাসতো আর কি। দুজনকেই সন্ধ্যা বিকেল হলেই দুজনকে নিয়ে ঘুরতে বেরোতো, অনেক কিছু খাওয়াতো আর কি। তো আমরা দুজনেই দাদুকে খুব ভালোবাসতাম। তো তারপর পরবর্তীকালে কলেজ কাজে ফাজে চাপে দাদুর সাথে অত কথা বলা হতো না, কিন্তু যখনই যেতাম দাদুর খোঁজ খবর নিতাম আর কি। তো খবরটা শুনে আমার খুবই খারাপ লাগে। তাই আমাকে জিজ্ঞেস করলো যে তুই কি আসতে পারবি, তোর কোনো কাজ আছে? তাহলে 2 দিন আমার সাথে থাকতি, কারণ বাবা তো অফিস থেকে সেরকম ছুটি পায়নি, তো যা করার আমাকেই করতে হবে, তুই সাথে থাকলে একটু হেল্প হতো আর কি। তা আমি কোনো বাহানা না করে বলে দিলাম, হ্যাঁ নিশ্চয়ই, আমি কেন থাকবো না, আমি নিশ্চয়ই যাব। তো আমি সেদিনকে ওদের ঘাট কাজ, তার আগের দিনকেই আমি চলে গেছিলাম ওদের বাড়িতে। আমি যখন গেলাম প্রায় 11:30-12টা বাজে, বাড়ি থেকে আমার বাড়ি 2 মিনিটের রাস্তা। তো আমি গেলাম ওদের বাড়িতে, তো দেখলাম তখন সব লোকজন, ওই যে প্যান্ডেল লাগানোর যে লোকজন, তারা এসছে। এবার ওদের বাড়িটা কীরকম, একতলায় বাড়ি, গ্রাউন্ড ফ্লোরে 3টে ঘর, রান্নাঘর, বাথরুম, পায়খানা সব কিছু গ্রাউন্ড ফ্লোরেই। আর উপরের তলাতে ছাদ, এবং ছাদের পাশে একটা ঠাকুরের ঘর, ঠিক আছে, 2তলা বাড়ি। এবার বাড়ির পাশেই একটা ছোট্ট মতো উঠোন টাইপের রয়েছে, বাগান না, ঠিক না, উঠোন রয়েছে। সেই উঠোনে ছোটোখাটো অনুষ্ঠান করা যেতেই পারে, যেমন এই শ্রাদ্ধ বাড়ি, যদি 50-60 জন লোক কিন্তু আরামসে ওখানে খাওয়ানো যেতে পারে আর কি, এতটা জায়গা রয়েছে। তো ওখানেই সব বাঁশ লাগানো হচ্ছিলো, প্যান্ডেল খাটানো হচ্ছিলো আর কি। তো আমি আর সূর্য দুজনে মিলে সব কিছু দেখভাল করছিলাম। তো ওদের সব লাগানো হয়ে গেলে আমরা যখন বিকেলবেলা আর কি লাঞ্চ করছি দুজনে মিলে, তখন সময় প্রায় 3:30-4টে বাজে। তো খাওয়া দাওয়ার পরে আমি আর সূর্য দুজনে মিলে, সূর্য যে রুম, সেখানে দুজনে একটু গায়েলি শুয়েছিলাম এবং দুজনে মোবাইল ঘাঁটছিলাম আর কথাবার্তা বলছিলাম। তা আমি ওকে জিজ্ঞেস করি যে ভাই, এতদিন হয়ে গেছে, তো দাদুর মৃত্যু হওয়ার পরে তোরা কিছু ফিল করিসনি বা কিছু দেখিসনি? তখন সূর্য আমার যেটা বলে সেটা হচ্ছে যে দেখ, এমনি চোখের সামনে তো কিছু দেখিনি, কিন্তু ফিল করেছি, বুঝতে পেরেছি দাদু এসছে। আমি বললাম কীরকম, একটু বল। তখন সে বলছে যে 2 দিন এরকম হয়েছে, হ্যাঁ, যখন কি না সে একদিনকে রাতের বেলা ওঠে আর কি বাথরুমে যাওয়ার জন্য, তখন সে দেখছে যে ওর দাদুর যে ঘরটা, সে ঘরটা কিন্তু বন্ধই ছিল, মানে বাইরে থেকে ছিটকান দিয়ে দিয়েছিল ওরা, কিন্তু দেখছে যে দরজাটা হালকা করে খোলা, ঠিক আছে, আর ভেতরে যে লাইট জ্বলছে সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে। আর দরজার সামনে যখন সে যায়, সে শুনতে পাচ্ছে যে ভেতরে বই উল্টানোর আওয়াজ, মানে সব কিছু নিস্তব্ধ থাকার সময় যখন কিছু বই উল্টালে যেরকম ঠিক আওয়াজ হবে, ঠিক সেরকম আওয়াজ। কারণ ও দাদু অবসর সময় বই পড়তে খুব ভালোবাসতো, তো সেজন্য সে এই আওয়াজটা, বইয়ের আওয়াজটা পায়। যখনই সে দরজাটা খুলে ভেতরে ঢুকে, দেখছে কোথাও কিছু নেই, কিন্তু দাদুর যে টেবিল, যেখানে বসে সে বই পড়তেন, সেখানে কিন্তু একটা বই রয়েছে, যেটা বন্ধই বই, কিন্তু বইটা কিন্তু রয়েছে, সেটা ওখানে থাকার কথা নয়, তাও কিন্তু বইটা ওখানে রয়েছে। তো তখন সূর্য আর কিছু না করেই ঘর থেকে বেরিয়ে আসে, লাইটটা নিভিয়ে দরজাটা বাইরে থেকে ছিটকে দিয়ে আবার চলে আসে। এই জিনিসটাই সেম 2 দিন পর আবার হয়েছে, সেটা সূর্যর সাথে নয়, সূর্যের বাবার সাথে। তো এরকম 2 দিন হয়েছে আর কি। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে সন্ধে হলেই তাদের দুজনেরই গাটা কিন্তু ভারী হয়ে আসে। মানে সকাল থেকে সব কিছু ঠিক থাকে, যখনই সন্ধে হয় তাদের দুজনেরই গাটা ভারী হয়ে আসে আর কি, এরকম একটা ব্যাপার। আর এছাড়া কিছুই তারা দেখেনি, ফিল করেনি, ঠিক আছে। তো তারপর কি হয়, তো আমি বললাম যে ভাই, আজ যে কিছু হবে না তো? আমার তো ভূতের ভয় লাগে, তুই ভালো করেই জানিস। তখন সে বলে যে না সেরকম কিছু হবে না, তোকে দাদু ভালোবাসতো, ওসব কিছু হবে না, ওসব নিয়ে চিন্তা করিস না, এইসব সে বলে। তো সন্ধ্যাটা কোনোভাবে কাটে আর কি। তো আমি একটু বুঝতে পারছিলাম যে গা ভারী হচ্ছে, এই জিনিসটা আমি একটু অনুভব করেছিলাম, যেহেতু ওরা বলেছিল সেজন্য, মানে সূর্য বলেছিল আমাকে, সেজন্য আমি বুঝতে পেরেছিলাম। যদি ও না বলতো তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না। তো যাই হোক, আমার প্রত্যেক দিনের একটা স্বভাব রয়েছে যে আমি খাওয়ার পরেই, ঠান্ডা হোক বা গরম, আমি কিন্তু প্রত্যেকটা দিন ডিনার করার পরে
ছাদে যাই, গান ফান শুনি বা কারোর সাথে কথা বলি আর কি, কিছুক্ষণ কথা বলি, তারপর আবার নিচে নেমে আসি। এটা আমার প্রত্যেক দিনেরই স্বভাব। তো আমি সূর্যকে সেদিনকে বলেই রেখেছিলাম, ভাই আমার তো জানিস আমি এরকম স্বভাব আছে। তো ও বলেছিল ঠিক আছে যা, কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি চলে আসিস। তো আমি যাই, খাওয়া দাওয়ার পরে না করে আমি ওপরে ছাদে যাই, একটু গান ফান শুনছিলাম। তো আমি গান শুনতে শুনতে পায়চারি করছিলাম। ঠিক সেই সময় বাড়ির যেই দিকে ওই সব প্যান্ডেল লাগানো হয়েছে, সেই দিকের যে ছাদের দেওয়াল, সেই দেওয়ালের সামনে এসে দাঁড়াতেই আমি দেখলাম যে প্যান্ডেলের যে দরজা করা হয়েছে, সেই দরজার সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। যে লোকটা একটা শাল গায়ে দিয়ে রয়েছে, বাদামি কালারের শাল, এবং শালটা কিন্তু তার পুরো মুখ ঢাকা, মানে মাথা আর মুখের কিছুটা পোর্শন ঢাকা, এবং তার পায়ে যে পায়জামা সেটা দেখা যাচ্ছে সাদা রঙের। মানে একবারেই হুবহু ওই লোকটার মতোই দেখতে, যে কিনা আমাকে ওই দিনকে রাতের বেলা সাহায্য করেছিল। ঠিক আছে, তো আমি বুঝতে পারছিলাম না যে কে এত রাতের বেলা এখানে কি করছে। তো আমি বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম তার দিকে, এবং আমি এটা বুঝতে পারছিলাম যে তিনিও কিন্তু ছাদের দিকেই আমার দিকে তাকিয়ে রয়েছে, উপরের দিকে মাথা করে। তো জিনিসটা খুবই অদ্ভুত ছিল, কারণ ওনার যে চাহনি, উনি যে তাকানোর দৃষ্টি, সেটা কিন্তু খুবই অদ্ভুত জিনিসটা ছিল। তো আমি কিছুক্ষণ দেখার পরে আমি বুঝতে পারছিলাম না যে কে বা কে যিনি, লোকটা কে। তো আমি কিন্তু সেখান থেকে সরে আসার পরে আমি অন্যদিকে পায়চারি করতে করতে 5-6 মিনিট পর আবার যখন সেখানে যাই ওই দিকেই, আমি দেখলাম ওই লোকটা কিন্তু ওই গেটের থেকে, প্যান্ডেলের যে গেট করা হয়েছে তার থেকে কিন্তু বেশ খানিকটা এগিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেই মাথাটা কিন্তু ছাদের দিকে মুখ করেই দাঁড়িয়ে রয়েছে। এবার আমি স্পষ্ট বুঝতে পারলাম ইনি আর কেউই নয়, সেই লোকটাই যিনি কিনা আমাকে সেদিনকে সাহায্য করেছিল রাস্তায়। ঠিক আছে, আগেরবার যখন আমি তাকে দেখলাম তিনি কিন্তু হাসছিলেন না, কিন্তু এইবার সেকেন্ড টাইম যখন আমি তাকে দেখলাম, আমি দেখলাম তার মুখে একটা মৃদু হাসি রয়েছে, এবং তার চাহনিটা কিন্তু খুবই অদ্ভুত। প্রথম টাইমে কিন্তু আমার কোনো ভয় লাগেনি, কিন্তু সেকেন্ডবারে যখন আমি তাকে দেখলাম ওরকম করে সে আমার দিকে তাকিয়ে রয়েছে এবং আমার দিকে তাকিয়ে হাসছে, আমার কিন্তু একটু ভয় লাগতে শুরু করে। আমি কি করি, ঠিক করি যে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে আসবো। আমি ছাদ থেকে বেরোই, বেরোনোর পরেই দরজা দিই। দরজাটা দেওয়ার সময় অল্প একটু ফাঁক ছিল, আমিও ফাঁক দিয়ে দেখতে পেলাম যে লোকটা রীতিমতো ছাদে দাঁড়িয়ে। আমি তখন এটা বুঝতে পারছিলাম না যে এটা কি করে সম্ভব, যে মানুষটা নিচে দাঁড়িয়ে ছিল সে কি করে ছাদে চলে এলো। এবার আমার এটা স্পষ্টভাবে বুঝতে পারি যে ইনি কিন্তু কোনো মানুষ নয়। এবার আমি এটাও স্পষ্ট দেখে নিই, মানে অনেকটাই দূরে ছিল আর কি, ছাদের একবারে কোনায় ছিল, কিন্তু তাহলেও ছাদের মধ্যে কী করে উঠে আসবে, একজনের পক্ষে কী করে সম্ভব কয়েকটা সেকেন্ডের মধ্যে নিচ থেকে ছাদে উঠে আসা। আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে এটা সেই লোকটাই, আমি কনফার্ম হয়ে যাই যে এটা সেই লোকটাই যাকে আমি রাতেরবেলা সেদিনকে দেখেছিলাম। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে ছাদ বন্ধ করে নিচে নেমে আসি দৌড়ে, এবং দৌড়ে নিচে যখন আমি আসি সূর্যর ঘরে, সূর্য দেখলাম যে মোবাইল ঘাঁটছে শুয়ে, এবং আমাকে বলছে কি তুই ঘাবছিস কেন এরকম ঠান্ডার মধ্যে। আমি তাকে সব কিছু বলি। বলার পরে আমি যখন তার ঘরের যে জানলাটা, সে জানলাটা খুললে কিন্তু ওই প্যান্ডেলের ওই জায়গাটায় দেখা যায়। আমি যখন জানলাটা খুলি তখন আমি যেটা দেখি, সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখছি ওই যে লোকটা, ও কিন্তু দাঁড়িয়ে রয়েছে জানলার একেবারেই সামনে। ঠিক আছে, খুব জোর হলে 3 থেকে 4 হাত দূরে হবে। আর জানলাটা তো প্রথমেই বলেছিলাম ঘরগুলো একেবারে গ্রাউন্ড ফ্লোরে, তো 3 থেকে 4 হাত দূরে। আর আমি দেখতে পাচ্ছি সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে সূর্যর ঠাকুরদাদা। তার মুখটা কিন্তু তখন, যে শালটা এতক্ষণ ধরে তার হাফ মুখটা ঢেকেছিল, সেটা কিন্তু সরে গেছে। আর আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইনি ঠাকুরদাদা সূর্যর, যে কিনা সেদিনকে আমাকে ওই রাতেরবেলা দেখা দিয়েছিলেন, এবং বলা ভালো যে আমাকে সেদিনকে ওই একটা লুপের মধ্যে যে ভেসে গেছিলাম সেখান থেকে আমাকে রক্ষা করেছিলেন। ঠিক আছে, তো আমি সঙ্গে সঙ্গে সূর্যকে বলি, আমি বললাম যে সূর্য দেখ তোর ঠাকুরদাদা দাঁড়িয়ে। তখন সূর্য ধরফর করে উঠে আসে, এবং জানলায় এসে যখন সূর্য দেখে আমাকে সরিয়ে দিয়ে, তখন দেখছি সেখানে কেউ নেই। কোথায় ঠাকুরদাদা কোথায়? আমি বললাম এই তো এখানে দাঁড়িয়ে ছিল। ধর তুই ভুলভাল দেখেছিস কিছু, তুই একেই ভূতে ভয় পাস, তার মধ্যে আমি দুপুরবেলা তোকে এইসব বলেছি, তুই ভয় পেয়ে গেছিস। ওইসব কিছু না, শুয়ে পড়। আমি
একেবারে কনফার্ম ছিলাম যে আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা কোনোভাবেই ভুল হতে পারে না। ঠিক আছে, আমি ওর কথা মতো শুনলাম। শোয়ার পরে আমার কিন্তু ঘুম নেই চোখে এক ফোঁটাও। আমি কিচ্ছুতেই ঘুমাতে পারছিলাম, আমার মারাত্মক ভয় লাগছিল। তখন আমার মনে হচ্ছিলো যে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে পারলে বাঁচি। আমার মনে হচ্ছিলো আমি আমার বাড়ি ফিরে যাই ভাই, দরকার নেই আমার এখানে থাকার। আমার এইটাই মনে হচ্ছিলো বারবার, কিন্তু আমি সূর্যকে বলতে পারছিলাম না। আমি ছিলাম ওই ঘরেই, সূর্যর পাশে শুয়েছিলাম, লাইট ফাইট সবই অন্ধকার। আমি সূর্যকে বললাম, ভাই পুরো ঘর অন্ধকার করিস না, আমি ঘুমাতে পারবো না ভয়, জিরো পাওয়ার জ্বালিয়ে রাখ। তো আমার কথা মতো সে জিরো পাওয়ার জ্বালায়। ঠিক আছে, এইবার জিরো পাওয়ার তো জ্বালালো, আমি শুলাম। শোয়ার পরে আমি যেটা কিছুক্ষণ পরে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো পরে আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে আমার যে সূর্যর ঘর তার কোনাকুনি রয়েছে ঠাকুরদার ঘরটা। ঠিক আছে, এবার দরজা যেহেতু খোলা, আমি এটা বুঝতে পারছিলাম ঠাকুরদার ঘরে দরজাটা কেউ কিন্তু খুললো। কিন্তু আমি সকাল থেকে যখন থেকে এসছি ওদের বাড়িতে, তখন থেকে আমি এর আগে জিনিস দেখেছি যে ওদের ঠাকুরদার ঘরের যে দরজাটা ছিটকারে কিন্তু বাইরে দিয়ে দেওয়া। আমি এটা লক্ষ্য করলাম যে ঠাকুরদার ঘরের দরজাটা ছিটকানিটা কেউ খুললো এবং খুলে কেউ দরজার ভেতরে ঘরের ভেতরে ঢুকলো। আমি বুঝতে পারছিলাম না এটা কে। আমার মাথায় তখন ওই জিনিসটা চলে আসে যেটা আমাকে সূর্য বলেছিল, যে ওরা যেটা ওর বাবা যেটা দেখেছিল আর কি। আমি কিছু না ভেবে সাহস করে উঠি, দরজার সামনে যাই এবং দেখলাম ওদের যে ঠাকুরদার যে ঘরের দরজা সেটা কিন্তু প্রায় বন্ধ বললেই চলে, জাস্ট একটা লাইন বরাবর খোলা এবং দেখা যাচ্ছে ভেতরে লাইট চলছে। আমি আস্তে করে দরজাটা খুলি। খোলার পর যেটা আমি দেখতে পাই সেটা হচ্ছে একটা বই, যার কিনা যেটা ওই টেবিলের মধ্যেই রয়েছে এবং পেজ মানে বইটা খোলা আর কি, আর টেবিলের মধ্যে রয়েছে, আর কিছু নেই। আমি সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করি, নিজের ঘরে এসে নিজের জায়গায় শুয়ে পড়ি। সারা রাত আমার ঘুম হয় না, আমি কম্বল চাপা দিয়ে কোনোভাবে শুয়েছিলাম আর কি। সকাল হলো, আমি সূর্যকে সব কিছু বলার পর সে আমাকে বলে যে দেখ ভাই, আমি জানি তুই ভূতে ভয় পাস, আর আমি জানি যে তুই যেটা দেখেছিস সেটা ভুল দেখিসনি, কারণ সেটা আমরা নিজেরাও দেখেছি। তোর যদি এখানে থাকতে অসুবিধা হয় বা ভয় লাগে, তুই তোর বাড়িতে যেতে পারিস, কোনো সমস্যা নেই, জোর করে রাখবো না তোকে আমি, থাকলে তোর হয়তো শরীর খারাপ করতে পারে। তখন আমি তাকে বললাম, দেখ আজ যে সাধ্য শান্তি হয়ে গেলে তো আর কোনো সমস্যা নেই, আমার থাকতে কোনো সমস্যা নেই। আর আমি জানি যে ঠাকুরদা আমাকে ভালোবাসতেন, তো তিনি আমার কোনো ক্ষতি করবে না, আমাকে ভয় দেখাবে না। কিন্তু আমার একটাই বক্তব্য যে তিনি আমাকে দেখা দিলেন কেন? আমাকে যদি দেখা দেয় সশরীরে, তাহলে তোদেরকে কেন দেখা দিল না? তোরা তো তার বাড়ির লোক, আমি নয় বাইরের লোক, তোরা তো দুজনে ওদের বাড়ির লোক। তোদেরকে ফিল করিয়েছে কিন্তু দেখা দেয়নি কেন? আমায় কেন দেখা দিল? সেদিনকে আমায় বাঁচিয়েছিলেন, আর আজকে একবার তিনি কি আমায় কিছু বলতে চাইছেন বা কিছু? এই জিনিসটা আমি বুঝতে পারছিলাম না। তখন সূর্য আমার কথা শুনে তার কাছেও কোনো উত্তর নেই। তো তারপর সাধ্য সব কাজ ফাজ হয়। সেদিনকে সন্ধেবেলা কিন্তু এই গা ভারী যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের 3 জন, আমি, আমার বন্ধু সূর্য আর তার বাবা, কেউই কিন্তু ফিল করেনি। রাতেরবেলা ছাদে আমি উঠেছিলাম ঠিকই, কিন্তু আমি কিন্তু কিচ্ছু ফিল করিনি, কাউকে না কিছু দেখতে পেয়েছি। তো মানে ওই দিনকে পর থেকেই আর কিন্তু কিছু না দেখতে পেয়েছি, না ফিল করেছি, না সূর্য বাবা কেউই কিন্তু কিছু দেখতে পায়নি। কিন্তু আমার একটাই প্রশ্ন, যেটা এখনও আমার কাছে রহস্য রয়ে গেছে, যে সূর্যর ঠাকুরদাদা আমার থেকে নিঃসন্দেহে সূর্যকে বেশি ভালোবাসে, তাহলে ওদের দুজনকে দেখা না দিয়ে আমাকে একা কেন দেখা দিল? আমাকে কিছু বলতে চাইছিলেন বা কিছু? তিনি আমাকে সেদিনকে বাঁচালেন। যেদিনকে আমি রাতেরবেলা ওখানে ফেঁসে গেছিলাম, সেদিনকে আমাকে তিনি বাঁচালেন। তারপরে সূর্যর বাড়ির ছাদে দেখা দিল, তিনি কি আমাকে কিছু বলতে চাইছিল? এই জিনিসটাই আমার কাছে একটা রহস্য থেকে যাবে সারা জীবন। তো এইটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে যায়, মেল করুন pretlog00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে ততদিন পরে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।